হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হেল্প হেল্প প্লিজ, বাঁচাও আমাকে। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। তুই কি ভেবেছিস তুই আমাদের হাত থেকে ছাড়া পেয়ে যাবি? তোর বাবার কারণে তোকে মরতে হবে। খান সাহেবের সাথে তোর বাবা কি করেছিল সেটা কি তুই জানিস না? কিন্তু আমি তো এসব ঝামেলার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু জানি তাদের মতো ঝামেলা চলছে, কিন্তু কি নিয়ে ঝামেলা চলছে সে ব্যাপারেও আমি কিছুই জানি না। কিন্তু তোকে এর শাস্তি পেতেই হবে। তোর বাবার কারণে খান সাহেব ঠিক মতো কোনো কাজ করতে পারছে না। তোর বাবার বারবার ঝামেলা করছে, সেজন্য তোকে শেষ করে দিতে হবে। এই কথা শুনে তিশা চৌধুরী অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই লোকগুলো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে। হঠাৎ করে রাত সেখানে চলে আসে এবং সে ছেলেগুলোকে মারতে শুরু করে। ছেলেগুলো এখন পথ খুঁজছে কিভাবে পালাবে। তখন তাদেরকে মারতে মারতে রাত চিৎকার করে বলে ওঠে, তোদের কত বড় সাহস! তোরা মিথ্যা কথা বলে এখানে এসেছিস খুন করার জন্য? তোদেরকে এমন শিক্ষা দেব আর কোনোদিন মিথ্যা বলার সাহস পর্যন্ত করতে পারবি না। আজকে তোদের জীবনের শেষ দিন। কয়েকটা ছেলে পালিয়ে গেল আর দুইটা ছেলে তখন কান্না করতে শুরু করলো, তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তখন রাজ তাদের মারতে মারতে অজ্ঞান করে ফেলল এবং ফোনে কাকে জানি কিছু একটা বলল। সঙ্গে সঙ্গে সেখানে দুইটা ছেলে চলে আসলো এবং ছেলেগুলোকে ধরে নিয়ে চলে গেল। এতক্ষণ তিশা ভয় পেয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তখন সে এগিয়ে আসে রাজের সামনে, দাঁড়িয়ে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি ভেবেছিলাম তুমি এখানেই আছো, সেই জন্য অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে তুমি আমাকে বাঁচিয়ে দিলে এই তৃতীয়বার। কি বলছেন ম্যাডাম? এটা আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আপনি এরকম কথা বলছেন? আপনি আমাকে রেখেছেন আপনার নিরাপত্তার জন্য। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলেই এই চাকরিটা কেন নিলাম? আমি তো তোমাকে পাঠিয়েছিলাম আইসক্রিম আনার জন্য। ভেবেছিলাম তুমি ওখানেই আছো, সেই জন্য অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনার কোনো ক্ষতি হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই ব্যাপারে। আচ্ছা রাত, চলো এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে। এখানে থাকলে আবার বিপদ আসতে পারে। আমি কোনো বিপদে এখনো জড়াতে চাই না। আমাকে বাসায় যেতে হবে, গিয়ে আব্বুকে বিষয়টা জানাতে হবে। আকরাম খান কেন এটা করে সেটা আমাকে খুব ভালো করেই জানতে হবে। ম্যাম, আমারও একটা কথা আছে। আপনি আগে সবকিছু জেনে শুনে সিদ্ধান্ত নেন। এই লোকগুলো হয়তো বা মিথ্যা কথা বলতে পারে। এই ব্যাপারে আমি নিশ্চিত তুমি ওদের মুখ থেকে শোনোনি ওরা কি বলেছে। এর আগেও তারা আমাকে আক্রমণ করেছে, আর আকরাম খান ছাড়া বাবার আর কোনো শত্রু নেই। ওই লোকটা বাবার সাথে শত্রুতায় থাকার কারণে আমার সাথে লাগতে এসেছে, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু ম্যাডাম, আমি যতদূর জানি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আকরাম খান। উনি আপনাকে অনেক ভালোবাসেন। আপনি কেন এরকম করতেছেন? না বুঝে না জেনে একটা সিদ্ধান্ত নিলে পরে এটার জন্য আফসোস করতে হবে। রাজ, এই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। আমি জানি আমার শত্রু কারা আর আমার বন্ধু কারা, তাই তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। আগে আমাকে এটা বাবার কাছে গিয়ে জানাতে হবে, নইলে তারা বাবার ক্ষতি করার চেষ্টা করলে তখন কি হবে? রাজ তখন তিশার সাথে চলে গেল বাসায়। বাসায় ফিরে আসার পর তিশা তার বাবাকে ডাকতে শুরু করলো। তার বাবা রিয়াজ চৌধুরী মেয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন। তিশা তখন তার বাবাকে বলল, বাবা, আজকেও বিপদে পড়তে হলো। আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছি। আকরাম খান আমাকেও কিছু গুন্ডা পাঠিয়েছিল আমাকে মারার জন্য। কি করব বলো? রাস্তায় হাঁটতে পারছি না। কি এত বড় সাহস আমার মেয়ের সাথে এরকম করে? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। অনেক করেছে ও, আমি ওর বিরুদ্ধে কিছুই করিনি, কিন্তু ও আমার বিরুদ্ধে এরকম করছে, ওকে শাস্তি পেতেই হবে। রাজ তখন তাদের দিকে এগিয়ে বলল, স্যার, আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আরো শোনা দরকার। এই বিষয়টা থেকে আগে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ তারা বারবার শুধু খান সাহেবের নাম নিচ্ছে। উনি হয়তো এই কাজটা করছেন না, ওনাকে ফাঁসানোর জন্য অন্য কেউ কাজটা করতেছে। রাজ, তুমি চুপ করো। তুমি এ ব্যাপারে কিছুই জানো না। তুমি নতুন 1 বছর হয়েছে এখানে এসেছো, সেই জন্য এই ব্যাপারে কিছু জানো না তুমি। কিন্তু ও আমার সাথে শত্রুতা করার চেষ্টা করছে। আমার এত টাকার কোম্পানি সব কিছুই ধ্বংস করে দিয়েছিল। আমার থেকে লুকিয়ে সেই বিদেশে লোকদের সাথে কন্ট্যাক্ট করে
আমার কোম্পানি নষ্ট করে দিয়েছিল। ওকে আমি ছাড়বো না, ওকে শাস্তি পেতেই হবে। আমার মেয়ের বিপক্ষে এত জঘন্য প্ল্যান করার শাস্তি ওকে পেতেই হবে। আজকের ভিতরেই ওকে আমি শেষ করে দিব। স্যার, আমার কথাটা শোনে নাকি? সবকিছু দেখে শুনে ব্যবস্থা নিন। আগে থেকে কোনো কিছু করা। রাজ আর কিছু বলতে পারল না। রিয়াজ চৌধুরী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাবেন এটা কেউ না জানলেও রাজ ভালো করেই জানে। রিয়াজ চৌধুরী তাড়াতাড়ি গাড়ি করে বেরিয়ে পড়লেন আকরাম খানের সাথে দেখা করার জন্য। তিনি তার অফিসে গেলেন, কোনো কথা না বলে সরাসরি তার রুমের ভেতর ঢুকে গেলেন। এই ঘটনায় আকরাম খান কিছুটা অবাক হয়ে গেলেন। এরপর বললেন, কি ব্যাপার, হঠাৎ করে আপনি এখানে কেন? আমার অফিসে আসবেন ভালো কথা, অনুমতি নিয়ে প্রবেশ করার দরকার। এই সামান্য ভদ্রতাটুকু আপনার মধ্যে নেই? আমি তোকে কিসের ভদ্রতা দেখাবো? তুই কি আমার সাথে ভদ্রতা দেখিয়েছিস? তুই আমার মেয়ের বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়েছিস। আমার মেয়েকে মেরে ফেলার জন্য যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি ছাড়ব না। মিস্টার চৌধুরী, আপনি পাগল হয়ে গেছেন? আপনার মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার মেয়ের বিরুদ্ধে কেন আপনি লোক লাগাবেন? আপনি না জেনে শুনে আমার সাথে লাগতে চলে এসেছেন। আমি সব কিছু জেনে শুনে এখানে এসেছি। তোর পাঠানো গুন্ডারা স্বীকার করেছে যে তুই পাঠিয়েছিস তাদেরকে। আমি ভাবতে পারিনি তুই একটা জঘন্য হয়ে গেছিস। তুই এতটা নিচে নামলি কিভাবে? আপনার সাথে আমার শত্রুতা হতে পারে, কিন্তু আমি সেটা খারাপ নয় যে একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলবো। আপনার কোথাও ভুল হচ্ছে। আগে সব কিছু জেনে আসুন, এরপর আমার সাথে তর্ক করবেন। আমার সামনে একদম সাধু সাজার চেষ্টা করবি না। আমি খুব ভালো করে জানি তুই এরকম। তুই নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো কিছু করতে পারিস, সেটা আমি খুব ভালো করেই জানি। মুখ সামলে কথা বলবেন। আপনি আমার সাথে লিমিট ক্রস করবেন না। আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না, কিন্তু আপনি বারবার আমাকে অপমান করার চেষ্টা করছেন। পরে কিন্তু আপনাকে এর শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবি আমাকে? মেরে ফেলবি তাই না? তুই তো এরকমই। ভালো করেই জানিস কীভাবে অন্যের ক্ষতি করতে হয়। জীবনে কারো উপকার করিস না, বারবার মানুষের ক্ষতি করেছিস। সেটা আমি খুব ভালো করেই জানতাম। মানুষের জীবন ধ্বংস করে দেওয়াটাই তোর একমাত্র উদ্দেশ্য। চুপ কর, তোর অনেক বেশি সাহস হয়ে গেছে। আমি তোকে কিছুই বলছি না বলে। যা, এখন থেকে বেরিয়ে যা। আরেকবার যদি আমার সামনে কোনো খারাপ কথা বলার চেষ্টা করিস তাহলে সিকিউরিটি ডেকে এখান থেকে বের করে দিব। তখন বুঝতে পারবি আমি কি জিনিস। কি? আমাকে তুই ভয় দেখাচ্ছিস? তুই যে কতটা স্বার্থপর সেটা আমি আজ বুঝতে পেরেছি। তুই আমাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেলেছিলি। আমার কোম্পানি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু আজ দেখ আমার কোম্পানি আছে, ধ্বংস হয়ে যায়নি। তুই আগে থেকেই জানতি এরকম মিথ্যে ঝামেলা হবে, সেই জন্য নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিস যাতে তুই আমার মেয়ের ক্ষতি করে ফেললেও আমি তোর ছেলের ক্ষতি না করতে পারি। এরকম প্ল্যান সাজানো না থাকলে কি তুই এরকম একটা কাজ করতে পারতি? আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি সব কিছুই তোর সাজানো একটা নাটক ছিল। আমার সাজানো নাটক ছিল নাকি তোর সাজানো নাটক সেটা সবাই জানে। আমার আড়ালে অনেক টাকা সরিয়েছিস, সেই টাকাগুলো হিসাব আজ পর্যন্ত মেলাতে পারেনি। আর তুই বলছিস এসব কথা? আমি স্বার্থপর নই, তুই স্বার্থপরতা করেছিস। তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস। তুই কি ভেবেছিস ওই টাকা তুই সরিয়ে নিয়েছিস আমি জানতেও পারবো না? আমি খুব ভালো করেই জানি। আমি কোনোদিন কারোর সাথে বেইমানি করিনি। যদি বেইমানি করার চেষ্টা করতাম তাহলে এতদিনে তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কারোর সাথে বেইমানি করি না, আর কারো করবও না। তার প্রমাণ আমি বারবার দিয়ে গেছি। আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তুই এখান থেকে বেরিয়ে যা। আমি আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। আরেকদিন আমার অফিসে তোকে যেন না দেখি। তুই যদি আমার অফিসে আসিস তাহলে আমার অফিসটা ধ্বংস হয়ে যাবে। আমি এখানে থাকার জন্য আসিনি। তুই যদি আমার মেয়েকে মারার আর কোনো প্ল্যান করার চেষ্টা করিস তাহলে আমি তোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকবো না। এখন তোকে শাস্তি পেতেই হবে। তাই চুপচাপ আমি যেটা বলছি সেটা শোন।
আমার মেয়ের সাথে আর কোনো ঝামেলা করার চেষ্টা করলে আমিও কিন্তু ঝামেলা করতে জানি, সেটা দেখিয়ে দিব। আমি তোর মেয়ের সাথে কোনো ঝামেলা করিনি আর সামনেও করব না, কারণ আমিও তাকে পছন্দ করি। আমার মেয়ে নেই, তাকে আমি নিজের মেয়ের মতোই দেখি। আমি এই ব্যাপারে নিশ্চিত, আমি তার কোনো ক্ষতি করার চেষ্টা কোনোদিন করব না। নিজে মেয়ের চোখে দেখিস নাকি অন্য চোখে, সেটা আমি খুব ভালো করে এতদিনে প্রমাণ পেয়ে গেছি। এখন পর্যন্ত 3 বার আমার মেয়ের জীবন নষ্ট করার জন্য চেষ্টা করেছিস, তাকে মেলে ফেরার জন্য লোক পাঠিয়েছিস, সেই লোকগুলো ধরা পড়ে তোর নাম বলেছে। এতেই প্রমাণ হয়ে যায় কে কার ক্ষতি করার চেষ্টা করছে। তবে একটা কথা শুনে রাখ, আমার মেয়ের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি ভুলে যাব সব কিছু, তখন বুঝতে পারবি আমি কি জিনিস। বলেই রিয়াজ চৌধুরী রাগ দেখিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন। আকরাম খান চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি এই কাজ করেননি। এই কাজটা কে করেছে? আর তাদের মধ্যে আবার ঝামেলা সৃষ্টি করার প্ল্যান করেছে। তার মানে কি তাদের মধ্যে আরও কোনো তৃতীয় পক্ষ আছে? তিনি বুঝতে পারছিলেন না। দুজনের ভেতরে একে অপরের প্রতি ঘেন্না পোষণ করে রেখেছেন, তবে তাদের সম্পর্কটা এরকম ছিল না। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। দুজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। তবে এইভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে কেউ ভাবতেও পারেননি। দুজনের মধ্যে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। এরপর তাদের ব্যবসায়িক জীবনেও সফল ছিল দুজনেই। খুব ভালোই চলছিল দুজনের মধ্যে মিলেমিশে ব্যবসা। রিয়াজ চৌধুরীর একমাত্র মেয়ে তিশা চৌধুরী, সে এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতেছে। আর আকরাম খানের একমাত্র ছেলে আরিয়ান খান অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। তবে সে দেশের বাইরে থাকে। দেশের ভেতরে থাকার জন্য সে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু দুই পরিবারের সিদ্ধান্ত মতেই তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কারণ তিশা এবং আরিয়ান দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। তখন আরিয়ান সবেমাত্র ক্লাস 8-এ উঠেছিল। পড়াশোনায় তার একদম মনোযোগ ছিল না। তার কাজ ছিল তিশা কারোর সাথে কথা বলছে কিনা, পড়াশোনা ঠিকমতো করছে কিনা, সব কিছু দেখাশোনা করা। তিশার যেন কোনো অভিভাবক ছিল না, শুধুমাত্র সেই অভিভাবক। এইসব বিষয় তিশাও খুব বেশি এনজয় করত, কিন্তু তাদের পরিবার বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি। কারণ তারা ছেলেবেলা থেকেই তাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল। এইভাবে যদি তারা দুজন পড়াশোনা বাদ দিয়ে দেয় তাহলে কিভাবে হবে? সেই জন্য তারা আরিয়ানকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ করে, কিন্তু আরিয়ান কিছুতেই যেতে চাইছিল না। এরপর তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ছোটবেলা থেকে আরিয়ান খুব জেদি ছিল। সে কারো কথা শুনত না। সে তার ফুপুর কাছে চলে গিয়েছে। এখন পর্যন্ত একদিনও কথা বলেনি তার পরিবারের লোকেদের সাথে। তিশার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। ওদিকে তিশাও আরিয়ানের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সেও ব্যর্থ হয়েছে যোগাযোগ করতে। তবে দুজন দুজনকে দূর থেকে অনেক বেশি ভালোবাসত। হৃদয়ের সাথে হৃদয়ের যে টান ছিল সেটা কি ভুলে থাকা সম্ভব? এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এখন সবাই বড় হয়েছে। খান সাহেব এবং চৌধুরী সাহেব অনেক বড় একটা ডিল সাইন করলেন একটা বিদেশের কোম্পানির সাথে, এবং সেখান থেকে তাদের ঝামেলা সূত্রপাত। সেখানে দুজনেই অনেক টাকা ইনভেস্ট করেন। সেখান থেকে বিদেশি কোম্পানির কাছে টাকা পাঠানোর দায়িত্ব ছিল রিয়াজ চৌধুরীর হাতে। তিনি টাকা পাঠিয়েছিলেন, কিন্তু পরে তিনি জানতে পারেন তিনি যেই টাকা পাঠিয়েছিলেন সেই টাকা আবার বিদেশি লোকটা আকরাম খানের সাথে মিলে ভাগ করে নিয়েছে। তার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট হয়নি। ওদিকে আকরাম খান জানতে পারেন এই টাকাটা পাঠানোই হয়নি। কে সত্য কথা বলেছে আর কে মিথ্যা কথা বলেছে এটা কেউ জানতে পারে না। একে অপরের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন। দুজনের কাছেই উপযুক্ত প্রমাণ ছিল, তাই একে অপরের বিরোধিতা করতে শুরু করেন। সেখান থেকেই তাদের ঝামেলা শুরু হয় এবং এক পর্যায়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এরপর থেকে তারা দুজন চিরশত্রুতে পরিণত হয়। একজন আরেকজনকে সহ্য করতে পারত না। বারবার তাদের মধ্যে ঝগড়া লাগতে শুরু করে। একে অপরের বিজনেসের প্রতিদ্বন্দ্বী হতে হতে এক পর্যায়ে তাদের দুজনের বিজনেস অনেক বড় হয়ে যায়। কথাই আছে না, যদি প্রতিদ্বন্দ্বী না থাকে
তাহলে কোনো কিছুই ঠিক মতো করা যায় না। তারা দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে করতে এক পর্যায়ে দুজনেই বড় দুইটা কোম্পানির মালিক হয়ে যায়। কিন্তু তাদের বন্ধুত্বের কোনো উন্নতি, বরং শত্রুতা বেড়ে গেছে। তিশার ওপর বারবার আক্রমণ করা হচ্ছে। কারা আক্রমণ করছে সেটা কেউ জানে না, তবে রিয়াজ চৌধুরীর বিশ্বাস খান সাহেব আক্রমণ করেছে এবং যারা আক্রমণ করতে আসে তারা স্বীকার করে। কিন্তু খান সাহেব সেটা মানতে নারাজ। তিনি এরকম কাজ করেননি বলে বারবার অস্বীকার করেন। কে সত্য বলেছে আর কে মিথ্যা বলেছে এটা কেউ জানতে পারে না। তবে তাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ আছে এটা নিশ্চিত, এবং সেটাই হয়েছে। ওদিকে রাজ তখন সেই দুই লোকের কাছে চলে গেল যারা তিশাকে খুন করার জন্য এসেছিল। তাদের কাছে গিয়ে তাদেরকে মারতে শুরু করে এবং পরে জিজ্ঞাসা করে, আজ তোরা সত্যি কথা না বললে তোদের দুইজনকে এখনই খুন করে ফেলবো। বল, কে তোদেরকে পাঠিয়েছে? আমি জানি তোদেরকে খান সাহেব পাঠাননি। তোদেরকে কে পাঠিয়েছে? আমার সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। যদি আমার সামনে মিথ্যা কথা বলিস তাহলে তোদেরকে শেষ করে দেব। সত্যি বলছি, আমাদেরকে খান সাহেব পাঠিয়েছে ম্যাডামকে মেরে ফেলার জন্য, কিন্তু আমরা জানতে পারিনি এখানে আপনি আছেন। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। আমাদেরকে খান সাহেব পাঠিয়েছেন, ওনার সাথে কথা বলেন। আবার মিথ্যা? আমার সাথে মিথ্যা বলার শাস্তি কি হতে পারে সেই ব্যাপারে তোদের কোনো ধারণা নেই। তোদের শিক্ষা দিতেই হবে। আমার সামনে মিথ্যা কথা বলিস? এত বড় সাহস তোদের কি করে হলো? বলেই রাজ তার পাশে থাকা লোককে নির্দেশ করে ছেলেগুলোকে মারার জন্য। তারা ছেলে দুইটাকে মারতে শুরু করে। তখন রবি নামের ছেলেটা বলে ওঠে, আমি বলছি সব কিছু, আমাকে মারবেন না দয়া করে। আমি আসলে আরিফ শিকদারের কথা মতো এই কাজটা করেছি। আমি তার অফিসে চাকরি করি, তিনি আমাকে বলেছেন এই কাজ করার জন্য। কি? চৌধুরী সাহেবের তো তার সাথে অনেক বন্ধুত্ব। খান সাহেবের সাথে তার বন্ধুত্ব আছে। সে তো দুজনের মধ্যে ঝামেলা শেষ করার চেষ্টা করতেছে। তাহলে কেন সে এরকম কাজটা করলো? সেটা তো আমি জানি না, তবে চৌধুরী সাহেবের সাথে তার বন্ধুত্ব হলেও খান সাহেবের সাথে তার কিছু একটা আছে। সে দুজনের মধ্যে ঝামেলা শেষ করার চেষ্টা করুক না কেন, সে মাঝখান থেকে কিছু একটা করার চেষ্টা করেছে, সেজন্য আমাদেরকে এই কাজটা করতে বলেছে। কিন্তু আমি কি করে তোদের কথা বিশ্বাস করব? তোরা প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলিস। তাহলে এবার যে মিথ্যা কথা বলছিস না তার প্রমাণ কি? বিশ্বাস করেন, আমরা মিথ্যা কথা বলছি না। আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। আমার ফোনে লাস্টে যে কলগুলো এসেছিল সেগুলো আরিফ শিকদার করেছিল। আপনি একটু চেক করে দেখুন। রাজ তখন তাদের দুজনের ফোন চেক করে দেখলো তারা সত্যি কথা বলেছে। এটা দেখার পর তার মনের সন্দেহ ঠিক হলো। এই লোকটাই হয়তো মাঝখানে বসে দুজনের মধ্যে মারামারি সৃষ্টি করেছে। এই লোকটাকে শাস্তি দিতেই হবে। সেই জন্য সে এদেরকে মেরে পুলিশের কাছে ধরিয়ে দিল, কারণ এরা তিশাকে মারার জন্য এসেছিল। এরপর খুব সতর্কতার সাথে খোঁজ নিতে শুরু করলো। কিভাবে কি করতে হবে সেটা রাজ খুব ভালো করেই জানে। সেই জন্য সে চলে গেল বাসায়। সে রিয়াজ চৌধুরীর বাসার ড্রাইভার হিসেবে চাকরি করে, তাই সব সময়ের মতো সেখানে উপস্থিত থাকতে হবে। রিয়াজ চৌধুরী মানুষ অনেক বেশি রাগী, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। তার পরিবারের সবাই রাজকে ভীষণ ভালোবাসে। রাতের বেলায় তিশা নিজের রুমে বসেছিল। আজকে তার কিছুই ভালো লাগছে না, কারণ আজকে তার একটা স্পেশাল দিন। আজকের এই দিনে আরিয়ান তাকে প্রপোজ করেছিল। তখন ভালোবাসা কি, প্রেম কি, এইসব সে বুঝতো না, কিন্তু একটা কথা ভালো করে বুঝেছিল, আরিয়ানকে তার জীবনে অনেক প্রয়োজন তার বেঁচে থাকার জন্য। আরিয়ান নিঃশ্বাসের মতো, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আরিয়ান হয়তো তাকে ভুলে গেছে। আর তার বাবার সাথে আকরাম খানের যে ঝামেলা শুরু হয়েছে, তাতে কোনো দিন আরিয়ানের সাথে তার সম্পর্ক ঠিক হবে না, এটা সে ভালো করেই জানে। আরিয়ানের সাথে এতদিন যোগাযোগ করে রেনি প্রায় 7 বছর আগে শেষ আরিয়ানকে দেখেছিল। এরপর আর কোনো দিন আরিয়ানের কণ্ঠস্বর তার কানে এসে ধাক্কা দেয়নি। তার চোখের প্রশান্তির কারণ আরিয়ান আর কোনো দিন হয়নি। এতদিনে দূরত্ব আরিয়ানের প্রতি তিশার ভালোবাসা পরিবর্তন করতে পারেনি। একই অবস্থায় আছে আরিয়ানের প্রতি তার ভালোবাসাটা। এখনও আরিয়ানের কথা মনে হলে তার হাসি পায়, মাঝে মাঝে চিৎকার করে কান্না করে। কিন্তু সেই সময়টা চলে গেছে, এখন আর কান্না করে কোনো লাভ নেই।
তিশা তখন নিজের অজান্তেই আরিয়ানের সেই ছোটবেলার একটা ছবি বুকে নিয়ে কান্না করতে করতে বলে, স্যার, আপনি কোথায়? আপনি এতদিন আমার থেকে দূরে আছেন। আপনার কি আমার কথা একটুও মনে হয় না? আপনার ক্লাস করতে পারি না কতদিন হলো, সেটা কি ভুলে গেছেন? আপনার সবকিছু আমি বড্ড মিস করি, এটা আপনি একটুও বুঝতে পারেন না। তখন না হয় ছোট ছিলে, সবাই জোর করে পাঠিয়ে দিয়েছে, এখন তো ফিরে আসতে পারো। নাকি আমার উপর অভিমান করে এখনো আছো সেখানে? কিন্তু বিশেষ করো, তোমার অনুপস্থিতি আমাকে একদম শেষ করে দিচ্ছে। তুমি কত শাসন করতে আমাকে, সেই শাসনগুলো সেই সময় বিরক্তিকর মনে হলেও এখন কতটা মিস করি জানো না তুমি? আমি জানি না তুমি আসলে আমি তোমাকে আগের মতো ভালোবাসতে পারবো কিনা, তোমাকে আবার আমি আপন করে নিতে পারবো কিনা। তবে আমি চিরদিন তোমার কথা মনে রাখবো। আমি হারিয়ে গেছি তোমার ভালোবাসায়, আমি পারিনি তোমাকে আটকে রাখতে, আর সামনেও হয়তো পারবো না, কারণ এই যে সম্পর্কের ফাটল ধরেছে সেটা আর কোনোদিনও পূর্ণ হবে না। আজ তিশার নিজেকে বড্ড একা লাগছে, কারণ আরিয়ান তার সাথে এরকম করত। সে যখন পড়তে বসতো তখন আরিয়ান তাকে পড়াতে আসতো। সেই সময় আরিয়ানের আবদার ছিল তাকে স্যার বলে ডাকতে হবে এবং আপনি বলতে হবে। তিশা তাতে মানা করলে আরিয়ান রাগ করত। আজ সেই দিনগুলোকে অনেক বেশি মিস করতেছে সে। তিশা বারান্দায় দাঁড়িয়ে কান্না করছিল। তার রুমের পাশাপাশি রুমে রাজ থাকে, সেই জন্য সে ভালো করে দেখতে পাচ্ছিল। বারান্দায় দাঁড়িয়ে তিশা কান্না করছে। এটা দেখার পর সে অবাক হয়ে গেল। কেন কান্না করছে তিশা? সে একটু গভীরভাবে লক্ষ্য করল। তখন দেখতে পেল তিশা একটা ছবি বুকে নিয়ে কান্না করছে। ছবিটার পেছনে একটা ছোট্ট পুতুল ঝুলছে, এর পেছনে চাবির রিং দিয়ে লাগানো। এটা দেখার পর রাজ নিজের অজান্তেই মুচকি হাসে। তার কাছে কেমন জানি মনে হচ্ছিল বিষয়টা। সে তাড়াতাড়ি রুমের ভেতরে চলে যায় এবং ফিরে আসে হাতে একটা গিটার নিয়ে। তবে গান গাওয়ার জন্য যে গিটার ব্যবহার করা হয় এটা সেই গিটার নয়, বাচ্চাদের খেলনা। এখানে সুর তুলতে হয় না, অটোমেটিক এটা থেকে গানের আওয়াজ বেরিয়ে আসে। ব্যাটারি চালিত এই গিটারটা বাজতেই অদ্ভুত এক সুর বের হয়। এই শব্দে তিশা চারিদিকে তাকাতে শুরু করে। তার ভেতরে কেমন জানি তোলপাড় শুরু হয়ে গেছে। সে কোনো কিছু চিন্তা করতে পারছিল না। দৌড়ে রুমের বাইরে বেরিয়ে আসে, কিন্তু রুমের বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে আবার বারান্দায় চলে যায়। নিজের মনের ভুল ভেবে কান্না করে, কিন্তু পাশের বারান্দায় তাকাতে দেখে রাজ দাঁড়িয়ে আছে সেই গিটারটা হাতে নিয়ে। এটা দেখার পর সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। তাড়াতাড়ি রাজের রুমে গিয়ে রাজকে পেছন থেকে বলল, রাজ, তুমি এটা কোথা থেকে পেলে? এটা তো আমার খুব পরিচিত একজনের, তুমি এটা কোথায় পেলে? রাজ তখন মুচকি হেসে পেছন ফিরে তাকায়। এই হাসি কেমন জানি অদ্ভুত। তিশা কিছু বলতে পারছিল না, রাজের দিকে তাকিয়েছিল রাজের উত্তরের অপেক্ষায়, কিন্তু রাজ কোনো কথা বলছে না। এতে তিশা রেগে যায় এবং তার দিকে তাকিয়ে বলে, রাজ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, এটা কি তুমি বুঝতে পারছো না? তুমি কেন চুপ করে আছো? তুমি এই গিটারটা কোথায় পেলে? রাজ তখন নিজের অজান্তে আবারও মুচকি হাসে। এটা দেখার পর তিশার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। তিশা তখন রাজকে মারার জন্য হাত ওঠাতেই রাজ কান ধরে মাটিতে বসে পড়ে। এটা দেখার পর তিশার মনের সন্দেহ দূর হয়ে যায়, কারণ সবসময় তার সাথে আরিয়ান এরকম করত। আজকে সে এমন একটা মুহূর্তে এরকম ঘটনার সামনে হবে সে বুঝতে পারেনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। রাজ নাকি আরিয়ান কোনটা বলবে সে বুঝতে পারছে না। এখন সে নিশ্চিত হতে পেরেছে। রাজ তখন কান ধরে বলে, প্লিজ, আমি আর থাকতে পারছি না, তাই তুমি চিৎকার করো না বা কাউকে এ ব্যাপারে কোনো কিছু বলো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না, সেটা তুমি কি জানো? আমি ফিরে এসেছি তোমার কাছে। তিশা আর দাঁড়িয়ে থাকতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের বুকে। তিশা এখনও সব কিছু মেনে নিতে পারছে না। তার সামনে তার বাবার ঝামেলার বাধা, সে আরিয়ানকে আটকাতে পারবে না। দুজনে কান্না করছে। তিশা তখন কান্না করতে করতে তাকে জিজ্ঞাসা করল, তুমি এতদিন ধরে এখানে আছো? একটা বারও আমাকে বললে না যে তুমি এখানে আছো। প্রতিটা মুহূর্তে আমি তোমার জন্য কান্না করেছি, সেটা কি তুমি দেখার পরেও কোনো কিছু মনে করতে না? সরি,
আসলে আমি নিজেও সন্দেহের মধ্যে ছিলাম এই ঝামেলাটা নিয়ে। তাদের দুজনের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছে সেই ঝামেলা কি সত্যি নাকি তৃতীয় পক্ষ কলকাঠি নাড়তেছে এটা জানতাম না। আজ যখন জানতে পেরেছি তখন আর থাকতে পারলাম না। তবে আমাদের ভাগ্য ভালো বলতে হবে, আমি তোমাকে প্রথম যেদিন প্রপোজ করেছিলাম আজও সেই দিনের মতন আবার একত্রিত হলাম। কি বলছো? তার মানে অন্য কেউ এই ঝামেলার সৃষ্টি করেছে? আমার সেই ঝামেলা নিয়ে পড়ে আছি। এটা আরিফ শিকদার করে যাচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই আমাদের চুপ করে থাকতে হবে। আমাদের দুজনকেই এই সমস্যার সমাধান করতে হবে। আব্বুকে আর আঙ্কেলকে আবার মিলিয়ে দিতে হবে। তাদের এই সমস্যার পেছনে অনেক বড় একটা প্ল্যান আছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। আরিফ আঙ্কেল এইসব করতেছে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি ভুল ভাবছো। আরিফ আঙ্কেল এসব করতে পারে না। সে তো বাবাকে সবসময় সহযোগিতা করে। আমি 100% ঠিক বলেছি। আজকে তোমাকে যে ছেলেগুলো আক্রমণ করেছিল তাদের দুইজনকে আমি ধরে নিয়েছিলাম। তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রমাণ সহ আমি পেয়েছি যে এটা আরিফের হয়ে কাজটা করতেছে। তাই আমাদেরকে এখন চুপ করে থাকতে হবে এবং আরিফ শিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখন যদি সেটা বলি তাহলে আঙ্কেল আমাদের কথা বিশ্বাস করবে না। তাই আমাদেরকে এখন কিছুদিন এভাবেই থাকতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এতদিন ধরে আমাকে কষ্ট দিলে। এতদিন থেকে তুমি যদি আমাকে এসব বলতে তাহলে তো আমি বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার কষ্টগুলো দেখার পরেও চুপ করেছিলে কেন? সরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি প্রমাণ নিয়ে তোমার সামনে আসতে চেয়েছিলাম। আমি তোমার মনে কোনো সন্দেহ জাগাতে চাচ্ছিলাম না আমার প্রতি। সেই সময় আসার পর যদি তোমার মনের অবস্থা এরকম না থাকতো, তুমি আমাকে ভুল বুঝতে, তাহলে আমি সেটা মেনে নিতে পারতাম না। আর আমি এতদিন তোমার কাছে ছিলাম, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমার প্রতি মুহূর্তে সন্দেহ হতো তোমাকে। তোমার কাজকর্ম সবকিছু আমার সন্দেহজনক মনে হতো, কিন্তু তখন এতটাই ডুবেছিলাম তোমার ভাবনায় যে আমি ভাবতাম তুমি বিদেশে আছো। আমি অন্য কোনো ছেলের দিকে কেন তাকাবো সেই জন্য অতটাও খেয়াল করতাম না। তবে আমার স্যার এখন তো অনেক বেশি কিউট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই বিদেশ থেকে 3-4টা মেয়ের সাথে প্রেম করছে, তাই না? তুমি কিন্তু অনেক বেশি খারাপ। তুমি তোমার স্যারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই ভুলে গেছো। বলেছি না সম্মান দিয়ে কথা বলবে? তুমি এরকম প্রশ্ন করতে পারলে? আর আমি আমার কিউট স্যারটিকে পড়ানো বাদ দিয়ে অন্য কাউকে সময় দিতে পারি? আমি তো সেখান থেকেও সবসময় তোমার কথাই ভাবতাম। সেই জন্যই তো অনেক কষ্ট করে এখানে চলে আসলাম। আচ্ছা, তুমি এখানে আসলে কি করে? ওখানে তো তুমি তোমার ফুপুর কাছে গিয়েছিলে, তোমাকে আসতে দিল কি করে ফুপু? প্রথমে আসতে দেয়নি, তবে তুমি তো জানোই ফুপি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তাকে বারবার বলেছি, কিন্তু সে বাবার ভয়ে আসতে দিচ্ছিল না। শেষে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে সে বাধ্য হয়ে আমাকে আসতে দিয়েছে এবং কথা দিয়েছে আব্বু ফোন দিলে সবকিছু সে ম্যানেজ করবে, আমাকে কিচ্ছু করতে হবে না। তাই বলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? খাওয়া দাওয়া বন্ধ না করলে কি এখানে আসতে পারতাম? যাক, এখন এসব বাদ দাও। রাজ আবার সেই গিটারটা বের করলো এবং তিশার সামনে বসে পড়ল। তিশার সামনে সেই গিটারটা তুলে ধরে বলল, আমি চাইলে অনেক বেশি দামি গিটার কিনতে পারতাম, কিন্তু আমি কোনোদিন কোনো গিটার কিনিনি, কারণ এটাই আমার কাছে সবচেয়ে দামি গিটার। কারণ এটা তুমি আমাকে কিনে দিয়েছিলে, তাও আবার তোমার জমানো টাকা থেকে। আমি এটাকে যত যত্ন করে রেখেছি, এরকম যত্ন মনে হয় আমি কখনো কোনো জিনিসকে করিনি। একবার হারিয়ে ফেলেছিলাম, তখন কতটা কান্না করেছি সেটা যারা একমাত্র দেখেছে তারাই বলতে পারবে। তবে সেটা আবার ফিরে পেয়েছি এবং তোমাকেও ফিরে পেয়েছি, তাই আমি আর কাউকে হারাতে পারবো না। তুমি আবার আমাকে তোমার জীবনে গ্রহণ করে নাও। তিশা তখন কান্না করে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, মহারাজ, আপনাকে আমি কি গ্রহণ করব? আপনি তো আমার জীবনে জড়িয়ে আছেন। আপনার কথা ভেবে আমি প্রতিটা মুহূর্তে কান্না করতাম। আপনার কথা মনে হয়নি। এমন দিন আমার খুব কম গিয়েছে। আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনাকে। দুজন দুজনাকে জড়িয়ে ধরল। আজকে তিশার অনেক বেশি ভালো লাগছে। আরিয়ান যখন নিজের রুমে ফিরে আসতে চাইল, তিশা বলল, আজকে এখানে থেকে যাও না, কালকে সকালে ঘুম থেকে উঠে তোমার রুমে চলে যাবে। এতদিন পর তোমাকে পেয়েছি, আজকে রাতটা জড়িয়ে ধরে ঘুমাতে চাই। আরিয়ান তখন রাগী চোখে তিশার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, আমি কত স্বপ্ন দেখেছি বিয়ের রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আর তুমি এখন সেটাও নষ্ট করে দিতে চাইছো? ভালোই প্ল্যান করেছো, তবে আমি আমার স্বপ্ন বিসর্জন দিতে পারবো না এই প্ল্যানের পাল্লাই পড়ে। তাই এরকম কথা আর কোনোদিন আমাকে বলবে না, আর বললেই আমি আমার আসল রূপ ধারণ করব। তখন কিন্তু থাপ্পড়টি একদম শেষ করে দেব। বলেই সে তিশার রুম থেকে বেরিয়ে আসলো।
ওদিকে তিশা হাসতে শুরু করলো। এরকম শাসন কত মিস করেছে, আবার সেগুলো ফিরে পাবে ভেবেই তার মনে আনন্দ হচ্ছে। কিন্তু তার বাবা আর আকরাম খানের সম্পর্ক কি ঠিক হবে, এটা চিন্তা করছিল তিশা। ওদিকে আরিয়ান রুমে গিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। এই মেয়েটা তাকে একদম শেষ করে দিবে। সে প্রতি মুহূর্তে তিশার কথা চিন্তা করে। তিশা যদি এরকম ব্যবহার থাকে সে পাগল হয়ে যাবে, কিন্তু সে দুর্বল হলে চলবে না। এখন তাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, সেই জন্য সে প্রস্তুত হয়ে নেয়। এখন আরিফ সিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই জন্য আরিয়ান পরের দিন সকালে উঠে কিছু লোক ঠিক করলো, যারা আরিফ সিকদারের পেছনে ঘুরে বেড়াবে, তার সকল ইনফরমেশন জোগাড় করবে। ওদিকে আকরাম খান মনে মনে ভাবলেন, রিয়াজ চৌধুরী তাকে অপমান করে গেল। তার ছেলে বিদেশে থাকার কারণে তিনি তার ছেলেকে বিদেশে রাখবেন না, তাকে দেশে নিয়ে আসবে। সেই জন্য তিনি তার বোনকে ফোন করলেন। আরিয়ানের ফুপু রেহানা খান ফোন ধরতেই তার ভাই বলে ওঠেন, রেহেনা, তুই কাজ কর, তুই আরিয়ানের সাথে কথা বল, ওকে দেশে পাঠিয়ে দে। আর ওর ওইখানে থাকার দরকার নেই, ফিরে আসার সময় চলে এসেছে। ওকে দেশে ফিরে আসার কথা বল, ওখানে আর থাকার দরকার নেই। আরে ভাইয়া, তুমি কি বলতে চাইছো? তোমার ছেলে কি আমার কথা শুনবে নাকি? সে তোমাদের কথা শুনলে রেগে যায়, তোমাদের সাথে কথাও বলতে চায় না। সে এখনও পড়াশুনো করতেছে ভাইয়া, তার পড়াশোনা শেষ হোক, তারপর আমি ওকে বুঝিয়ে পাঠিয়ে দেব। তুমি এখন প্লিজ কোনো চিন্তা করো না, আর এই ব্যাপারে তুমি কোনো কথা বলো না। পরে রেগে গেলে আমার এখান থেকেও চলে যাবে। তোমার ছেলেকে তো তুমি ছোটবেলা থেকে চিনো, কীরকম জেদি সে। সেটা তো জানি, কিন্তু রিয়াজ বারবার এসে আমাকে বলতেছে আমি নাকি আগের থেকে সব কিছুই প্ল্যান করে রেখেছি, সেই জন্য আরিয়ান বিদেশে পাঠিয়ে দিয়েছে। ও, তার মানে তুমি আমার আরিয়ানকে নিয়ে যাচ্ছ তোমার নিজের স্বার্থ উদ্ধারের জন্য? তুমি আর কোনো দিন আমাকে ফোন করবে না। এই ব্যাপারে নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি করে সেই মারামারির কারণে ছেলে মেয়ে দুইটাকে কষ্ট দিয়েছ, আর এখন তাদেরকে আবার ব্যবহার করার চেষ্টা করছো। আরে তুই ভুল বুঝতেছিস, আমি শুধু ওকে দেখতে চেয়েছিলাম যে আমি স্বার্থপর নই, আমি বেঈমানি করিনি, এসব আমার প্ল্যান নয়, এসব ও করেছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আর কোনো দিন আমাকে কল করবে না। যতদিন না তার পড়াশোনা শেষ হচ্ছে ততদিন আরিয়ান এখানেই থাকবে। এছাড়া অন্য কোনো কাজ হলে কল করবে। গুড বাই। বলে রেহানা খান ফোন রেখে দিলেন। কারণ তিনি এখন যদি এরকম ব্যবহার না করেন তাহলে আরিয়ানকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ সে তো অলরেডি দেশে চলে গেছে। ওদিকে আরিফ সিকদার বসে বসে প্ল্যান করছিলেন কি করে সব শেষ করা যায়। তাদের দুই বন্ধুর মধ্যে মারামারি সৃষ্টি করে তিনি ভালোই সুবিধা আদায় করে ফেলেছেন। দুজনের কাছ থেকেই সহযোগিতা নিয়েছিলেন। দুই কোম্পানির সাথে তার ভালো সম্পর্ক। সবাই জানে তিনি দুই কোম্পানির মধ্যে মারামারিটা বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যে আসল অপরাধী এই ব্যাপারে কেউ কিছু জানে না। আরিয়ান আরিফ সিকদারের অফিসের ম্যানেজারের সাথে দেখা করল। ম্যানেজার তখন বাসায় ছিল। আরিয়ান তখন তার বাসায় চলে গেল। ম্যানেজার তখন তাকে দেখল, তখন জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি কে? আর আপনি হঠাৎ করে আমার এখানে কি জন্য? কোনো দরকার? আমাকে আপনি চিনবেন না, আমি একে ভিতরে এসে বসি, আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছিলাম। ম্যানেজার কিছু না বুঝে আরিয়ানকে ভেতরে নিয়ে গেল। আরিয়ান তখন ভেতরে গিয়ে বলল, মিস্টার রহমান, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি হচ্ছে আকরাম খানের একমাত্র ছেলে আরিয়ান খান। আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এসেছি, এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে। আর আমি জানি আপনি আরিফ সিকদারের ম্যানেজার, তাই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। এই ব্যাপারে যদি কেউ কিছু জানতে পারে তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। রহমান সাহেব তখন ভয় পেয়ে যান, কারণ এই সময় আরিয়ান কেন তার এখানে আসলো তিনি অনেক বেশি অবাক হলেন। এরপর আরিয়ানকে বললেন, কিন্তু আপনি এখানে কেন আসলেন? আপনার সাথে তো আমাদের কোনো কথা হয়নি। আমি তো জানতাম আপনি বিদেশে থাকেন। আপনি বিদেশ থেকে কোন দিন আসলেন? আর আকরাম খান সাহেব তো আমাদের এসব ব্যাপারে কিছুই জানালেন না। এ ব্যাপারে আব্বু কিছুই জানে না। আমি লুকিয়ে বিদেশ থেকে চলে এসেছি শুধুমাত্র এই ঝামেলাটার সমাধান করার জন্য।
আমি আর থাকতে পারছি না এই ঝামেলার কারণে। আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমি জানি আরিফ শিকদার এই ঝামেলাটা লাগিয়েছে। সেই 2 কোম্পানির ঝামেলার সুযোগ নিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আপনাকে এসব অদ্ভুত কথা কে বলল? আর আপনি কি ভাবছেন আপনি আমার বাবার হয়ে যা ইচ্ছা তাই বলবেন? আমার স্যারের ব্যাপারে এরকম কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? জানেন, যদি স্যার এটা একবার জানতে পারেন আপনার কি হবে? মিস্টার রহমান, আমাকে ওই 2 জন মানুষের মতন মনে করবেন না, যারা না বুঝে না জেনে নিজেদের মধ্যে মারামারি লাগিয়েছে। আমি সবকিছু জানি, আমার কাছে প্রমাণও আছে আপনারা যে এসব করেছেন। এখন আমি যদি চাই মামলা করে সবাইকে জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু আমি এভাবে কোনো কিছু করতে চাই না। সেই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এসেছি। আপনারা যে বারবার তেশকে খুন করার জন্য লোক পাঠাচ্ছেন সেটা আমরা জেনে গেছি। তারা নিজের মুখে স্বীকারও করেছে। এখন যদি তাদের সাক্ষ্য নিয়ে আমরা পুলিশের কাছে যাই তাহলে বুঝতে পারছেন কি হবে। এই কথা শোনার পর রহমান সাহেব অনেকটা ভয় পেয়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, কারণ তিনি এই লোকগুলোর সাথে কথা বলেছিলেন আরিফ শিকদারের নির্দেশে। এখন তার কি হবে? তখন তিনি বললেন, দয়া করে এই কাজটা করবেন না। আমি আসলে আরিফ শিকদারের কথা মতো এই কাজ করেছি। স্যার আমাকে বলেছিলেন এই কাজ করার জন্য, সেজন্য আমি করেছি। আমার ইচ্ছে ছিল না এই কাজ করার, কিন্তু বাধ্য হয়ে করেছি চাকরি বাঁচানোর জন্য। আমি সেটা জানি, তাই এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে এসেছি। আমি তাকে শেষ করে দিতে চাই। আরিফের ব্যাপারে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনি আমাকে জোগাড় করে দেন। এটা অসম্ভব। আমি স্যারের সাথে বেইমানি করতে পারবো না। তিনি যদি একবার জানতে পারেন তাহলে আমাকে শেষ করে দিবেন। আমি স্যারের সাথে বেইমানি করতে পারবো না। এতদিন থেকে তার সাথে আসছি, তিনি এই কথা জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? 20 লক্ষ টাকা পাবেন। যদি ঠিক মতন সব ইনফরমেশন পাই এবং তাকে ধরতে পারি তাহলে 20 লক্ষ টাকা দেব। এখন অ্যাডভান্স 5 লক্ষ টাকা দিচ্ছি। ম্যানেজার রহমান সাহেব তখন কি বলবেন চিন্তা করছিলেন। তার টাকার প্রয়োজন, কিন্তু এভাবে তিনি কিভাবে কাজটা করবেন সেই জন্য তিনি অস্বস্তিতে পড়ে যান। এরপর বললেন, প্লিজ আমাকে টাকা দিতে হবে না। আমি এই কাজ করতে চাই না। আপনি আমাকে এই কাজ করার কথা বলবেন না। এই কাজ যদি করি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, যান। আরো 10 লক্ষ টাকা পাবেন। 30 লক্ষ টাকা দিব কাজটা করার জন্য। এখন যদি কাজটা করতে না চান তাহলে পুলিশের কাছে যাই, টাকাও পাবেন না, কোনো কিছুও পাবেন না। সারা জীবন পুলিশের কাছে পড়ে মরতে হবে। না না স্যার, এই কাজ করবেন না। আমি কাজ করার জন্য রাজি। আমি সব ইনফরমেশন আপনাকে বলবো। এই তো ভালো ছেলের মতন কথা। এখন বলে ফেলেন আগামীতে আরিফ শিকদার কি প্ল্যান করছে। এবার প্ল্যানটা অনেক ভয়ঙ্কর। এবার আরিফ শিকদার এমন একটা প্ল্যান করেছে যার ফলে আপনার বাবা এবং রিয়াজ চৌধুরী একে অপরকে মারার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই কথা শোনার পর আরিয়ানের অনেক অনেক রাগ হয়, কিন্তু এখান থেকে শান্ত থাকতে হবে। তাকে আগে সব কিছু জানতে হবে। সেই জন্য সে বলে, কি এমন প্ল্যান করছে সে যে আমার বাবা এবং আঙ্কেল একে অপরকে মারার জন্য উঠে পড়ে লাগবে? আমি সবকিছু জানতে চাই। স্যার, আপনি হয়তো জানেন আপনার বাবা একটা স্বপ্নের প্রজেক্ট ছিল। ওনার নতুন যে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেছেন, আরিফ শিকদার প্ল্যান করেছে সেটাকে সে জ্বালিয়ে দেবে এবং শেষে দোষ পড়বে রিয়াজ চৌধুরীর ওপর। তারা একদিকে একে অপরের সাথে মারামারিতে ব্যস্ত হয়ে পড়লে মাঝখান থেকে আরিফ শিকদার নিজের ব্যবসা চালিয়ে যাবেন। তিনি নিজের প্ল্যান অনেক আগে থেকে সাজিয়ে রাখেন। সেজন্য আপনার বাবার সাথে তিনি নিজেও একটা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেছেন এবং আপনার বাবার এটা পুড়িয়ে দিতে পারলে এটাই হবে বাংলাদেশের সেরা গার্মেন্টস ফ্যাক্টরি। অন্যদিকে আপনার বাবা রিয়াজ চৌধুরীর ওপর রেগে গিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করবেন এবং সেটাতে সফল হয়ে গেলে রিয়াজ চৌধুরী চলে গেল। এরপর আপনার বাবা ফ্যাক্টরি পুড়ে যাবে। তখন তো আপনার বাবার টাকা পয়সা কমে যাবে। তখন আবার নতুন করে ব্যবসা করে আগের জায়গায় আসতে আসতে আরিফ শিকদার নিজের ব্যবসা বড় করে ফেলবে এবং এটা করার জন্য সে মাত্র 1 সপ্তাহ নিয়ে নেবে। আগামী সপ্তাহে সে তার টার্গেট পূরণ করে ফেলবে। তাই আপনাকে কিছু করতে হলে এই 1 সপ্তাহের ভেতরে করতে হবে, নাহলে 1 সপ্তাহ পরে আর কোনো সুযোগ থাকবে না। আরিয়ান তখন চিন্তায় পড়ে গেল। কি করবে? তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এত বড় প্ল্যান করেছে, এই প্ল্যানে সে কিভাবে বন্ধ করবে? তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তাকে এখন এটা আটকাতে হবে, না হলে বিশাল একটা মারামারি শুরু হবে। সেই জন্য সে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যাওয়ার পর তিশার সাথে মিলে একটা প্ল্যান করলো
এবং তার ফুপুর কাছে কল করলো। কল করে বলল, ফুপি, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আব্বুর কাছে কল দাও, দিয়ে বলো তুমি আমাকে বুঝিয়ে ফেলেছো যে আমি দেশে ফিরে যাব। আমি দেশে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কালকের ভেতরেই আমি দেশে চলে আসব। তবে তাদেরকে বলে দিবা তারা যেন আমাকে রিসিভ করার জন্য না আসে। আরিয়ান, তুই কি করতে চাইছিস? তুই সব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছিস নাকি? আরিয়ান তখন তার ফুপুকে সব কিছু খুলে বলে। এটা শোনার পর রেহানা খান অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গেলেন। এত বড় একটা বেইমানি করেছে এই লোকটা। দুজনের বন্ধুত্বের সুযোগ নিয়ে সে এত বড় একটা প্ল্যান সাজিয়ে ফেলেছে। তখন তিনি বললেন, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি এখনই ফোন দিচ্ছি তোর বাবার কাছে, দিয়ে সব কিছু বলতেছি। কিন্তু তুই সাবধানে সব কিছু করবি, যাতে তোর কোনো ক্ষতি না হয়। তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমাদের কি হবে? ওকে, তুমি কোনো চিন্তা করো না। আব্বুর কাছে এই বিষয়টা জানিয়ে দাও, যাতে এখান থেকে সন্ধ্যার অবকাশটা চলে যায়, আর আমি বাকিটা নিজেই সামলে নিব। তখন আরিয়ান ফোন রেখে তিশার দিকে তাকাতেই দেখে তিশা অনেক বেশি ভয় পেয়ে গেছে। কারণ এত ভয়ঙ্কর একটা প্ল্যান করেছে ওই লোকটা। এটা কিভাবে তারা দুজন মিলে কি করবে, সামলাবে? তখন তিশা আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে বলে ওঠে, আরিয়ান, আমার অনেক বেশি ভয় করছে। যদি ওরা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? তুমি এত বড় একটা প্ল্যানের বিরুদ্ধে কাজ করতে চাইছো, পরে যদি ওরা রেগে গিয়ে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তো তখন কি হবে? আরে তিশা, তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হবে না। আমি আগে আমাদের দুই পরিবারকে এক করতে চাই, এতে করে সবকিছু অনেক সহজ হয়ে যাবে। আসলে আমরা দুই পরিবার দুই দিকে, সেই জন্য কোনো সমস্যা সরাসরি সমাধান হচ্ছে না। এটা তুমি ঠিক বলেছো। আমাদের দুই পরিবার যদি এক হয়ে যায় তাহলে কোনো সমস্যা আমাদের কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমরা আমাদের দুই পরিবারকে এক করবো কি করে? তারা তো একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে চায় না, একে অপরকে সহ্য করতে পারে না। তাহলে শোনো, আমি একটা প্ল্যান করেছি। কালকে সকালে তুমি আমার সাথে বের হবে। এরপর আরিয়ান তিশাকে তার একটা প্ল্যান বলল। তিশা এটা শোনার পর মনে মনে হাসলো। এত বুদ্ধি আরিয়ানের মাথায় কোথায় থেকে আসলো? তিশা আরিয়ানের গালে চুমু দিয়ে বলল, স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি। আপনি এমন একটা প্ল্যান করেছেন, এখন তাদের দুই পরিবারকে এক হতেই হবে, আর কোনো উপায় নেই। আমি তো জানি আমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু এখন তো আমাকে একটা কাজ করতে হবে। থানায় যেতে হবে, গিয়ে পুলিশের কাছ থেকে ওই দুই লোককে ছাড়িয়ে আনতে হবে। তারা সে সাক্ষী দিবে, না হলে তো কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। তাহলে এখানে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও, তাদের দুজনকে ছাড়িয়ে নিয়ে আসো। বিশেষ করো, কাজটা যদি হয়ে যায় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে, এটা আমি ভাবতেও পারিনি। তবে তোমাকে আমার আব্বুর কাছে ক্ষমা চাইতে হবে। তুমি আমার আব্বুর ব্যাপারে অনেক বাজে কথা বলেছো। তুমি কি ভেবেছো আব্বু এসব কিছু জানেন না? আসলে আব্বু সবকিছু জানেন এবং শুনেছেন, কিন্তু প্রমাণ ছিল না, সেজন্য তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এটা তোমাকে বলতে হবে না। আমি আমার শ্বশুর আব্বার কাছে ক্ষমা চাইব, কারণ আমি তাকে নিয়ে বাজে কথা বলেছি, সেটা আমি নিজেও জানি। এটা তুমি আমাকে বলে দেওয়া লাগবে না। আরিয়ান খুশি মনে চলে গেল সেখান থেকে এবং থানায় গিয়ে পুলিশ অফিসারের কাছে সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার আরিয়ানকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিলেন। আরিয়ান অনেক বেশি খুশি হলো। কালকে তাকে যে করে হোক প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। পরের দিন সকাল হতেই রিয়াজ চৌধুরী আরিয়ানকে ডেকে নিয়ে বললেন, রাজ, এখন থেকে তুমি প্রতিদিন তিশার সাথে ভার্সিটিতে থাকবে। বাসায় আসার কোনো প্রয়োজন নেই। ওখানে গাড়ি নিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তিশার ভার্সিটির ছুটি হয়। আমি অনেক ভয়ে আছি আমার মেয়েটাকে নিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দেখতেছি কি করা যায়। আমি ওইখানেই থাকবো, আপনি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। এখন আমাদের যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যাবে। আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে কল করে জানাবে। আর সব সময় আমার মেয়ের দিকে খেয়াল রাখবে যেন কোনো সমস্যা না হয়। এরপর তারা দুজন বেরিয়ে পড়ল এবং প্ল্যান মতো চলে গেল একটা পুরনো গোডাউনে। সেখানে আগে থেকেই আরিয়ানের দুই বন্ধু বসেছিল। সে গিয়ে তাদের সাথে কথা বলল এবং তখন তারা ফোন করলো আকরাম সাহেবের কাছে। আকরাম খান নিজের বাসায় বিশাল আয়োজন করেছেন। তার ছেলে এতদিন পর দেশে আসবে, কতটা আনন্দ ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তার কাছে কল আসলো। তিনি ফোন ধরতেই ওপাশ থেকে একটা লোক হাসতে হাসতে বলল,
কি ব্যাপার, আকরাম খান নিজের ছেলে দেশে আসবে তাই অনেক এক্সাইটেড, তাই না? কিন্তু আমি এমন একটা ইনফরমেশন দিচ্ছি, এটা শোনার পর সারপ্রাইজ, আপনি পাগল হয়ে যাবেন। আপনি কি ভেবেছিলেন আপনি রিয়াজ চৌধুরীর মেয়েকে মেরে ফেলার চেষ্টা করবেন আর চৌধুরী সাহেব বসে থাকবেন, তাই না? আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। নিজের ছেলের লাশ নিতে চাইলে এখনই চলে আসেন আমার দেওয়া ঠিকানায়। খবরদার পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে একদম শেষ করে দিব। এই কে রে তুই, আর এত বড় সাহস তোর কি করে হলো? তুই আমার ছেলেকে কিডন্যাপ করিস? তুই কে? তোর এত বড় সাহস সেটা আমি আসার পর দেখাবো। এখন তুই একটু অপেক্ষা কর আমার জন্য। মাত্র 30 মিনিট। 30 মিনিটের ভিতরে আমার দেয়া ঠিকানায় আসুন। যদি পুলিশের সাথে যোগাযোগ করে আসেন তাহলে আপনার ছেলের লাশ নিয়ে যাবেন, আর যদি না যোগাযোগ করে আসেন তাহলে আসার পর আপনার সামনে মারব। আকরাম খান কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। তার বাসার সবাই যেতে শুরু করলো আরেক গাড়িতে। সবাই কান্না করছে। আকরাম খানের মাথা ফেটে যাচ্ছে রাগের কারণে। এত বড় সাহস কি করে হলো রিয়াজ চৌধুরী তার একমাত্র ছেলেকে কিডন্যাপ করে? তখন তিনি মনে মনে ঠিক করে নিলেন আজকে যে করেই হোক ওই লোকটাকে মেরে ফেলবে। আজ আর বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকবে না তাদের মধ্যে। আজ থেকে ভয়ঙ্কর শত্রুতার সম্পর্ক থাকবে। ওদিকে আরিয়ানের আরেক বন্ধু রাজীব রিয়াজ চৌধুরীর কাছে ফোন করে বলল, কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনি খান সাহেবকে বারবার হুমকি দিবেন আর খান সাহেব বসে থাকবেন, এটা আপনি কিভাবে ভাবলেন? আপনি কি ভাবছেন আপনার ওই ড্রাইভার আপনার মেয়েকে বাঁচিয়ে ফেলবে, তাই না? কিন্তু আপনার ড্রাইভারকে পর্যন্ত আমরা ধরে নিয়ে এসেছি। যদি নিজের মেয়েকে বাঁচাতে চান তাহলে পুলিশ ছাড়া একা একা তাড়াতাড়ি চলে আসুন আমার দেওয়া ঠিকানায়। যদি একটু লেট করার চেষ্টা করেন তাহলে কিন্তু সব। প্লিজ তোমরা আমার মেয়ের কিছু করো না, আমি আসতেছি। তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তোমাদের দেওয়া ঠিকানায় আমি আসতেছি, একটু অপেক্ষা করো। রিয়াজ চৌধুরী গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। তার মনে মনে একটাই চিন্তা, আজকে যে করেই হোক এই বিষয়টা সমাধান করে আসবেন। আজ আর কাউকে ছাড়বে না। সেই জন্য তিনি চলে গেলেন সেই ঠিকানায়। দুই গাড়ি একসাথে প্রবেশ করল। তারা একে অপরকে দেখে যখন কিছু একটা করতে যাবে তখন হঠাৎ করে ভেতর থেকে আরিয়ান এবং তৃষা বেরিয়ে আসে, সাথে তাদের দুই বন্ধু সৌরভ এবং রাজীব। রিয়াজ চৌধুরী আরিয়ানকে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার রাজ, আমার কাছে কোনো ফোন আসলো এখানে নাকি তোমাদেরকে কিডন্যাপ করে রাখা হয়েছে? সেই জন্য আমি এখানে আসলাম তোমাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তোমরা দেখছি ভালোই আছো, কি হয়েছে? আকরাম খান এটা দেখে অবাক হয়েছে। তার ছেলেকে কেউ একজন অন্য নামে ডাকছে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তখন তিনি তার ছেলের সামনে গিয়ে বললেন, কি ব্যাপার আরিয়ান, ও তোমাকে এই নামে ডাকছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কেন এটা করলে আমাদেরকে ক্লিয়ার করে বলো। রিয়াজ চৌধুরী আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। আরিয়ান, তার মানে রাজ এতদিন ধরে তার সাথে অভিনয় করেছিল, সে আসলে আরিয়ান, কিন্তু তার সামনে রাজ সেজে বসেছিল। তিনি বুঝতে পারছিলেন না কি করবে। তখন তিনি রাজের সামনে গিয়ে কড়া ভাষায় বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এতদিন ধরে অভিনয় করেছিলে, তুমি আমার এখানে আসো 1 বছর ধরে, একদিনও তুমি তোমার পরিচয় প্রকাশ করনি, তুমি কেন এটা করলে? আরিয়ান তখন তাদের হাত চেপে ধরল এবং দুজনকে একসাথে তাদেরকে নিয়ে বসল চেয়ারের ওপর। এরপর বলতে শুরু করলো, আব্বু, আঙ্কেল, তোমরা এতটা বোকা? সত্যি যদি তোমরা বুঝতে পারতে তাহলে এতদিন তোমাদের মধ্যে মারামারি থাকতো না। তোমরা একে অপরের মধ্যে মারামারি করতেছো, কিন্তু আসল সত্যটা কেউই জানতে চাওনি কোনোদিন। যে টাকাটা নিয়ে এতদিন ধরে কামড়াকামড়ি করতেছো, সেই টাকাটা আসলে আরিফ শিকদার এবং ওই বিদেশি লোকটা মিলে সরিয়ে দিয়েছে। তোমাদের এইটুকু মাথায় আসেনি ওই বিদেশি লোকটা কেন তোমাদের সাথে কন্ট্যাক্ট করেনি পরে? তাহলে তোমরা কেন এটাকে পুরোপুরি না জেনে একে অপরের সাথে মারামারি শুরু করে দিলে? আরিফ শিকদার তোমাদের দুজনের সাথে সম্পর্ক রেখেছিল, দুইজনের কাছ থেকে সুবিধা আদায় করছে এবং তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তোমরা একে অপরের সাথে মারামারি করতে ব্যস্ত ছিলে এতদিন, কিন্তু আরিফ শিকদার এখন আবার এমন এক কাজ করে যাচ্ছে যার মাধ্যমে তোমরা একজন আরেকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়বে, আর এদিক থেকে সে নিজের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে। তারা দুজন তখন অবাক হয়ে গেলেন, একে অপরের দিকে তাকালেন। আরিয়ান কি বলছে এটা তারা বুঝতে পারছেন না।
তখন আকরাম খান বললেন, তুই এসব কি বলছিস বাবা? আরিফ কেন এই কাজ করবে? আরিফ তো আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তুই আসবি শুনে তোর জন্য গিফট পর্যন্ত পাঠিয়েছে, তাহলে তাকে সন্দেহ করব কেন আমরা? তোর মনে হচ্ছে কথা ভুল হচ্ছে। এসব তার নাটকের একটা অংশ। সে বড় একটা প্ল্যান করেছে। এখন তুমি যে গার্মেন্টস ফ্যাক্টরিটা করছো সেটাতে আগুন দেওয়ার প্ল্যান করেছে আগামী রবিবার। এরপর আঙ্কেলকে ফাঁসিয়ে দিবে সেই আগুন লাগানোর ব্যাপারে, এবং তুমি ভাববে আঙ্কেল আগুন লাগিয়ে এরপর দুজনে আবার মারামারি করতে ব্যস্ত হয়ে যাবে। তুমি আঙ্কেলকে মেরে ফেলবে, আর ওইদিকে এসে লুকিয়ে লুকিয়ে নিজের একটা গার্মেন্টস ফ্যাক্টরি করে ফেলেছে। সে নিজের গার্মেন্টস ফ্যাক্টরিটা চালিয়ে যাবে। তোমরা দুজনে মারামারি করে একে অপরকে মারলে, কিন্তু সে মাঝখান থেকে নিজের লাভ ঠিক করেই ফেললো। কিন্তু আরিয়ান, তুমি যে সত্য বলছো এই ব্যাপারে আমরা কিভাবে বুঝবো? তোমরা দুজন মিলে প্ল্যান করে এসব করনি তো, তার প্রমাণ করো। আঙ্কেল, আমি জানি আপনি এই কথাটা বলবেন, সেই জন্য আমি প্রমাণ রেডি করে রেখেছি। তিশাকে মারতে যারা এসেছিল তারা পুলিশের কাছে গিয়ে সবকিছু স্বীকার করেছে। তাদেরকে আমি নিয়ে এসেছি, সাথে পুলিশ অফিসারকেও নিয়ে এসেছি। সবকিছু তারা আপনার সামনে স্বীকার করবে। এছাড়াও আরিফ শিকদারের ম্যানেজার রহমান সাহেব এখানে আছেন। তিনি সব প্ল্যানে আরিফ শিকদারের সাথেই ছিলেন। এই ব্যাপারে আপনাদের সামনে তিনি কথা বলবেন, কিন্তু এখন আমাদেরকে খুব সতর্কতার সাথে সবকিছু করতে হবে। তখন তাদেরকে ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয়। এরপর সবাই সবকিছু স্বীকার করে। এইসব শোনার পর আকরাম খান এবং রিয়াজ চৌধুরী দুজনেই অনেক বেশি লজ্জায় পড়ে যান। তারা এতদিন ধরে মারামারি করেছিলেন এই সামান্য একটা বিষয় নিয়ে, যেখানে অন্য একজন তাদের মধ্যে মারামারি সৃষ্টি করে দিয়েছে। আরিয়ান তখন দুজনকে এক করে দিল। আকরাম খান তখন বলে উঠলেন, বন্ধু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সব কিছুই না জেনে তোর নামে অনেক অভিযোগ করেছি, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আমাদেরকে ক্ষমা করে দে। কথা দিচ্ছি আর কোনোদিন তোকে সন্দেহ করব না। সি দোস্ত, তুই কেন এসব বলছিস? আমারই ভুল হয়েছে। আমি তোর ব্যাপারে সব কিছু না জেনে তোকে অনেক অপমান করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তোর অফিসে গিয়ে পর্যন্ত বাজে বিহেভ করেছি। কিন্তু তুই আমার কাছে ক্ষমা চাইছিস কেন? আমার ক্ষমা চাওয়া উচিত। এরপর তারা দুজনাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসে থাকে। এই বন্ধুত্ব সেই ছোটবেলার। নিজেদের প্রতি নিজেদের যতই রাগ অভিমান থাকুক না কেন, ভেতরে ভেতরে ছিল গভীর ভালোবাসা। তিশা তখন এগিয়ে যান আরিয়ানের বাবার দিকে, গিয়ে তার সামনে কান ধরে বলে, আঙ্কেল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক সময় তোমার ব্যাপারে বাজে কথা বলেছি। আমি জানি তুমি সবকিছু শোনার পরেও চুপ করেছিলে, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসতে। কিন্তু বিশ্বাস করো, আমি এসব না জেনে করেছি। আরিয়ান ভাগ্য ভালো, দেশে চলে এসেছে, সেই জন্য সবকিছু জানতে পেরেছি। না হলে তোমাদের প্রতি একটা ভুল ধারণা আর থাকতো। তবে আরিয়ান সবকিছু দূর করে দিয়েছে। আরে মা, কি বলছিস তুই? আমার মেয়ের মতো তোর বিরুদ্ধে আমি কেন অভিযোগ করব? তুই সব না জেনেই করেছিস, সেটা আমি খুব ভালো করেই জানতাম। সেজন্য আমার তোর ওপর কোনো অভিযোগ নেই। তবে এখন তোর সময় এসে গেছে, আর আঙ্কেল বলে ডাকলে হবে না। এখন অভ্যাস করে নাও, আব্বু বলে ডাকতে হবে এরপর থেকে। আরিয়ানের মাথায় তখন দুষ্টুমি চেপে বসে। সে তখন চলে যায় রিয়াজ চৌধুরীর সামনে, গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা মিস্টার, আপনাকে এখন আমি স্যার বলে ডাকবো, নাকি আঙ্কেল বলে ডাকবো, নাকি শ্বশুর আব্বা বলে ডাকবো? একটা সিলেক্ট করে দেন। আমি তো ঝামেলার মধ্যে পড়ে গেছি এত সম্পর্ক নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এখন থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে? ছি, তওবা, শ্বশুর আব্বা, আপনি এটা কিভাবে বলতে পারলেন? আপনি যদি এই কথা বলেন তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সবাই ভাববে আমি বেয়াদব। আপনি এরকম কথা কিভাবে বলতে পারলেন? এই কাণ্ড দেখে উপস্থিত সবাই হেসে উঠল। এরপর আকরাম খান আরিয়ানের কাছে আসেন। এতদিন পর ছেলে বাসায় ফিরে যাবে, সেই জন্য সবাই অনেক আনন্দে ছিল। তখন আরিয়ান তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমি এখন বাসায় ফিরে যেতে পারবো না। এখন যদি বাসায় ফিরে যাই তাহলে তারা বুঝে যাবে আমি সবকিছু ঠিক করেছি। এরপর কিন্তু আর তাকে ধরা সম্ভব হবে না। তাই এখন আমাকে আগের জায়গায় থাকতে হবে। তুমি কোনো চিন্তা করো না, এই সপ্তাহ পরেই আমরা আবার ফিরে যাব। তবে এই সপ্তাহ আমাদেরকে এমনভাবে অভিনয় করতে হবে যাতে মনে হয় কোনো কিছুই হয়নি। আরিয়ান, তুমি ঠিক কথা বলেছ। এখন যদি বাসায় ফিরে যাও তাহলে তারা সন্দেহ করতে শুরু করবে
এই ব্যাপারে নিয়ে। আমরা তাদের সন্দেহ হতে দিব না। সব কিছু আমাদের এমনভাবে করতে হবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। আর ওই আরিফ শিকদারকে যতদিন না পর্যন্ত শাস্তি দিতে পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় ফিরে যাচ্ছি। আর কি করতে হবে সেটা আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবে। তোকে দেখার জন্য তোর মা অনেক দিন ধরে অপেক্ষা করতেছে। কোনো দিন যে তার অপেক্ষা শেষ হবে। সবাই চলে এসেছে, কিন্তু শুধুমাত্র তোর আম্মু আসতে পারেনি। বাড়িতে হয়তো বসে বসে কান্না করতেছে। আমি যাই, গিয়ে তাকে সামলাই। তোর বউকে বলে দিবি আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি তার ছেলে বউ নিয়ে ঘুরে ফিরে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। ভালো জিনিস পেতে হলে একটু অপেক্ষা করতে হয়। সেটা আমিও জানি, কিন্তু তোর জন্য যে বড় বিপদ অপেক্ষা করছে সামনে, তো আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তখন বুঝতে পারবি আমি জিতেছি নাকি তুই জিতেছিস। আমার মেয়েকে নিয়ে গেলে আমি কি ছেড়ে দিব নাকি? আমি তোর বাসায় চলে আসব। এরপর আমি তোর বাসায় থাকতে শুরু করব। আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। তুই তোর বাসায় আমার থাকার জন্য ব্যবস্থা করবি। আমি আমার পরিবার নিয়ে তোর বাসায় চলে আসব। আমার বাসায় কোনো জায়গা নেই, এমনিতেও আমরাই থাকতে পারছি না। আবার তোকে নিয়ে যাব। তোর মতো একটা ঝামেলাকে নিয়ে গেলে তো আমাদের বাসাটা আর বাসা থাকবে না, একটা পাগলাগারদ হয়ে যাবে। তুই তোর বাসায় থাকবি, আমার বাসায় তোর কোনো জায়গা নেই। আরিয়ান তখন হেসে চলে আসে। এরপর তারা বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাওয়ার পর প্ল্যান করতে থাকে কিভাবে কি করতে হবে। সব কিছু তারা সাজিয়ে ফেলেছে। ওদিকে আরিফ শিকদারের কেবিনে তখন তার ম্যানেজার প্রবেশ করলেন। তখন তিনি তার ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, আরে রহমান, তুমি এখন লেট করছো? এখন কি লেট করার সময়? তুমি আমাকে প্ল্যানের ব্যাপারে কেন ইনফরমেশন দিলে না? আমার লোক কি রেডি আছে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সময় মতো সবাই চলে আসবে। আপনাকেও থাকতে হবে ওখানে, না হলে ওরা ঠিক মতো কাজ করবে কিনা আপনিও যাবেন আমাদের সাথে। এটা আবার বলতে হয় নাকি? আমিও তো তোমাদের সাথেই থাকবো, কারণ আমি ওদের ধ্বংসটা সামনে থেকে দেখতে চাই। এমনভাবে ওদেরকে শিক্ষা দিব আর কোনো দিন আমার ব্যাপারে কোনো কিছু করতে আসবে না। আমি অনেক দিন ব্যর্থ হয়ে ঘুরেছি শুধুমাত্র ওদের কারণে, তাদের দুই বন্ধুর কারণে। আমি কোনো ব্যবসা কোনো দিন করতে পারিনি। এখন ওদের উপরে শুরু হবে আমার প্রতিশোধ। তবে স্যার, আপনার প্ল্যানের প্রশংসা করতে হয়। আপনি এমন একটা প্ল্যান করেছেন, তাদের দুই বন্ধুর মধ্যে চলবে মারামারি, আর এদিকে আপনি আপনার ব্যবসা চালিয়ে যাবেন। যদি একবার কাজটা সফলভাবে শেষ করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই কাজটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আর আমাদের কোনো বাধা থাকবে না, তাদেরকে শেষ করে দিব। তারা আমাকে বন্ধু মনে করেছিল, বন্ধু হয়ে তাদেরকে এমনভাবে আঘাত করব তারা কিছুই বুঝতে পারবে না। এরপর তারা দুজনে হাসতে শুরু করে। কিন্তু রহমান সাহেব ভালো করেই জানেন সামনে কি বিপদ হতে চলেছে, কত বড় বিপদ তার জন্য অপেক্ষা করতেছে। তখন তিনি মনে মনে এই কথা ভেবে বেরিয়ে চলে আসেন। তিনি চলে যায় সেই লোকগুলোর সাথে কথা বলতে, যারা আগুন দেওয়ার জন্য যাবে। তাদের সাথে কথা বলে সব কিছু ঠিক করে ফেললেন। এদিকে আকরাম খান এবং রিয়াজ চৌধুরী তাদের দুই পরিবারের সম্পর্ক আরও গভীর করার জন্য ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চলেছেন। তাদের ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করতেছেন। নিজের বাবার মুখে এই কথা শোনার পর তিশা চলে যায় আরিয়ানের রুমে। আরিয়ান তখন বসে বসে ল্যাপটপে কি যেন একটা কাজ করছিল। তখন তিশা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, এই তুমি জানো আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছে আব্বু আম্মু। এই ঝামেলাটা শেষ হলেই আমাদের বিয়ে। তোমাকে না বারবার বলেছি বারবার এসে গায়ে হাত দিবে না, এসব বিয়ের পর হবে। কি বললে তুমি? আমি তোমার গায়ে হাত দেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকের থেকে তোমাকে স্পর্শ করব না। তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? অনেকটা অভিমান করে কথাটা বলল তিশা। এটা দেখার পর আরিয়ান উঠে তাকে জড়িয়ে ধরে বলল, আমার পিচ্চিটা কি রাগ করেছে? কে পিচ্ছি? আমাকে কি তোমার পিচ্ছি মনে হয়? 2 দিন পর তোমার পিচ্চির আম্মু হব, আর এখন তুমি আমাকে পিচ্ছি বলে ডাকছো? প্লিজ মাপ চাই,
আর কোনোদিনও এরকম কথা বলবো না। এরপরও তুমি কথা বলা বাদ দিও না। তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমার লজ্জা শরম থাকবে না কেন? আমি কি পরপুরুষের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছি নাকি? আমি আমার জামাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি। খালি জামাই জামাই করছো। যদি আমি তোমাকে বিয়ে না করি তখন কি হবে? তুমি আমাকে বিয়ে করবে না, তাই না? জোর করে বিয়ে করবো তোমাকে? তুমি কি ভাবছো এখনো আমি সেই পিতৃ পেশাই আছি? এখন আমি জোর করে তোমাকে বিয়ে করার মতো শক্তি রাখি? হয়েছে হয়েছে, আর এরকম আজে বাজে কথা বলার কোনো দরকার নেই। আমি এখন চিন্তা করতেছি রবিবারের কাজটা ঠিক মতন হবে কিনা। এইভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে তাদের দিন কাটতে শুরু করলো। দেখতে দেখতে রবিবার চলে আসলো। সেই দিন আরিফ শিকদার তার লোকজন নিয়ে রাতের বেলায় চলে গেল আকরাম খানের ফ্যাক্টরিতে আগুন লাগানোর জন্য। সেখানে গিয়ে রহমান সাহেবের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, আজকের পর থেকে নতুন এক যুদ্ধের শুরু হবে, তাদের দুই বন্ধুর মধ্যে হবে। আজকে থেকে আমাকে আর কেউ থামাতে পারবে না। এখন থেকে আমার কোম্পানি পুরো দেশে রাজত্ব করবে। তারা দুই বন্ধু একে অপরের সাথে মারামারি করতে করতে মরে যাবে। রহমান সাহেব কি বলবে কিছুই বুঝতে পারছিলেন না। তিনি ভালো করেই জানেন একটু পরে কি ঘটতে চলেছে। তার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছে, এটা তিনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন। তবুও তিনি একটা মিথ্যা আশা দিয়ে বললেন, হ্যাঁ স্যার, এখন থেকে আমাদের রাজত্ব শুরু হবে। আমাদের কোম্পানি পুরো দেশে নাম করবে, কেউ আর আমাদের থামাতে পারবে না। তাদের দুই বন্ধুর মারামারি মাঝখান দিয়ে আমরা আমাদের কোম্পানি এগিয়ে নিয়ে যাব। আরিফ শিকদার যখন আগুন লাগাতে যাবে তখন পাশ থেকে হঠাৎ করে কেউ একজন বলে উঠল, অনেক তো বেইমানি করলি, আর কত বেইমানি করবি? তুই কি ভাবছিস আমরা কিছুই বুঝতে পারবো না? দেখ, এখন দেখবি আমরা কতটা ভয়ঙ্কর। আমাদের সাথে বেইমানি করার ফল তোকে পেতেই হবে। হঠাৎ করে এরকম কথা শুনে আরিফ শিকদার পেছন ফিরে তাকাতেই দেখে আকরাম খান, রিয়াজ চৌধুরী এবং বাকি সবাই দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আরিফ শিকদার কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। সে পকেট থেকে বন্দুক বের করে তাদের দুজনকে মেরে ফেলার জন্য। তখনই পুলিশ সদস্যরা বেরিয়ে আসে। এটা দেখার পর আরিফ শিকদার তাদের দিকে তাকিয়ে বলে, কে তাদেরকে ইনফরমেশন দিল? আমার এত কষ্টের সাজানো এতদিন প্ল্যান এভাবে ধ্বংস হয়ে যাবে? এটা আমি কিছুতেই হতে দিব না। তাদেরকে আমি শেষ করেই ফেলবো। তোরা কি ভেবেছিস আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিলেই সব কিছু শেষ হয়ে যাবে? না, আমি ফিরে আসব তোদেরকে শেষ করার জন্য। তুই আগেই জেলের ভাত খেয়ে আয়, তারপর বুঝতে পারবি। যখন ফাঁসির দড়িতে ঝুলবি তখন বুঝতে পারবি আমরা কি জিনিস। তুই আমাদের জীবনকে এলোমেলো করে দিছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আরিফ শিকদার তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার বাঁচার আর কোনো উপায় নেই। তখন সে আকরাম খানের সামনে দৌড়ে আসে। এরপর তার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আকরাম ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এরকম কাজ করব না। আমি তোমাদের দুই বন্ধুর মধ্যে মারামারি সৃষ্টি করে দিয়েছিলাম শুধুমাত্র আমার সুবিধার আদায়ের জন্য, কিন্তু আমি ভুল করেছি, সেটা এখন আমি বুঝতে পেরেছি। আর কোনোদিন এমন কাজ করব না। তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের দুজনের বন্ধুত্বর মধ্যে এতদিন ঝামেলা সৃষ্টি করে রেখেছিলি। তোর কারণে আমরা ছোটবেলার বন্ধুত্ব ভুলে গিয়ে শত্রুতে পরিণত হয়েছিলাম। তোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। তোকে শাস্তি পেতেই হবে। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো অন্যায় করব না। এখন থেকে ভালো হয়ে যাব। আর কোনোদিন অন্যায় করা তো দূরের কথা, এই ব্যাপারে কোনোদিন চিন্তাও করব না। তোমরা আমাকে এবারের মতো মাফ করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোর কারণে আমাদের দুই বন্ধু এতদিন দূরে থেকেছি। জেলে তোকে একা কাটাতে হবে। জেলের ভিতর বসে নিজের পাপের প্রায়শ্চিত্ত আগে করে আয়। অফিসার, এই লোকটাকে আমাদের সামনে থেকে নিয়ে যান। পুলিশের লোকেরা তাদেরকে ধরে নিয়ে যেতে শুরু করে। আকরাম খান তখন আরিয়ানের সামনে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, শুধুমাত্র তোর কারণেই আজকে আমরা আবার এক হতে পেরেছি। তুই যদি না থাকতি তাহলে কিছুই হতো না। আজ আমি গর্ব করে বলতে পারি তুই আমার ছেলে।
না বাবা, সবকিছু তোমাদের কারণে হয়েছে। তোমাদের বন্ধুত্ব চিরদিন এভাবেই থাকুক, এটা আমি চাই। তবে সন্দেহ এমন একটা জিনিস যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তাই তোমরা কোনোদিন একে অপরকে সন্দেহ করবে না। যে ঝামেলা হোক না কেন, তোমরা দুইজন কথা দাও, এখন থেকে আগে তোমরা দুইজন মিলে বসে পরামর্শ করবে, কারো কথা শুনে কোনোদিন কোনো সিদ্ধান্ত নেবে না। কথা দিলাম বাবা, আজ থেকে আমরা কোনোদিন আর কোনো কাজ করব না, জেনে না শুনে করব না, সব কিছুই পরামর্শ করে একে অপরের সাথে মিলেমিশে করব। আমিও কথা দিলাম, আজকে থেকে আর কোনোদিন আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষকে বিশ্বাস করব না। আমরা আমাদের মতো চলব, কেউ আমাদের মধ্যে এসে কোনো খবরদারি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বাসায় ফিরে যাই। এখন তো বিয়ের আয়োজন করতে হবে। আমরা এখন বন্ধু আছি, এখন আমাদের সম্পর্কটা আরও গভীর করতে হবে। আমার মেয়েকে আমার বাসায় নিয়ে যেতে হবে। তারা সবাই বাসায় ফিরে আসেন। 3 দিন পর মহা জাঁকজমকপূর্ণভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। আরিয়ান আস্তে আস্তে বাসর ঘরে প্রবেশ করে। আরিয়ান বাসর ঘরে প্রবেশ করতেই তিশা তাকে সালাম করে। সে তিশাকে উঠিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে, এরপর বলে, আজকে থেকে এভাবেই আমরা দুজনেই থাকবো। আজকে থেকে আমাদের মধ্যে আর কোনো বাধা থাকলো না। কোনো কিছু আমাদেরকে আর আলাদা করতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। আমি কতদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সবকিছু ফিরিয়ে এনেছো। তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুমি সত্যি আমার জীবনে এসে আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। আমার জীবনে যত স্বপ্ন ছিল সবকিছু তোমাকে নিয়েই সাজানো। তোমাকে নিয়েই আমি আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটা মুহূর্ত সাজিয়েছি। আমার জীবনে এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে আমি তোমাকে নিয়ে চিন্তা করিনি। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আমার সাথে থাকো। তিশা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান কোলে করে নিয়ে যায় তিশাকে, বিছানায় নিয়ে যায়। তিশা তখন আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, স্যার, আমার না একটা বাবু লাগবে। আরিয়ান এবার লজ্জা পেয়ে যায়। সে মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। এটা দেখার পর তিশা বলল, বাবু, তোমাকে এভাবে মানায় না। তোমার তো রাগী চেহারা না দেখলে আমার ভালো লাগে না। তুমি সেই আগের মতো ব্যবহার এখন আর করো না। আগের মতো আর আমার সাথে রাগ দেখাও না। আগে রাগ দেখাতে, সেই জন্য আমি মন খারাপ করতাম, কিন্তু এখন তোমার রাগ না দেখলে আমার মন ভালো লাগে না। ও তাই নাকি? কিন্তু আমার তো এখন বাবু লাগবে না, এখনো তো তুমি নিজেই বাবু। কি, আমি কি কোনো বাচ্চা নাকি? তোমার চোখে আমি কোনোদিনও বড় হব না। আমার বাবু লাগবে যখন বলেছি তখন বাবুই লাগবে। যদি না এনে দাও তাহলে জোর করে নিব। ও তাই নাকি? তুমি আমার সাথে জোর করবে? তুমি কি ভুলে গেছো তুমি একটা মেয়ে মানুষ? মেয়ে মানুষ বলে কি কিছু করতে পারবো না? এটা ভেবো না। আমি তোমাকে জোর করে সবকিছু আদায় করে নিতে পারি। এটা কি তুমি ছোটবেলা থেকে দেখোনি? আর এখন আমি আবার দেখাবো। পারলে জোর করো। এবার তিশা আরিয়ানের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আরিয়ান মনে মনে হাসছে। তিশার গরম নিঃশ্বাস অনুভব করতেই আরিয়ান থেমে থাকতে পারল না। দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। আসলে আমরা জীবনের সত্যিকারের কিছু বন্ধুত্ব থাকে, কিন্তু মাঝে মাঝেই সেই বন্ধুত্বের মাঝে তৃতীয় পক্ষ চলে আসে। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, তৃতীয় পক্ষ চলে আসলেই সেটা আর ভালোভাবে চলতে পারে না। প্রতিটি মুহূর্তে আমাদেরকে মনে রাখতে হবে, সন্দেহ এমন একটা জিনিস যেটা একটা সম্পর্ককে ধ্বংস করে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস যত গাঢ় হবে সম্পর্ক মজবুত হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে সেই সম্পর্ক কোনোদিন টিকে থাকবে না। তাই আমাদের উচিত প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা, কারণ বিশ্বাস না থাকলে কোনো দিন কোনো সম্পর্ক স্থির হয় না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা হারিয়ে যায় না। হয়তো বাহ্যিক শারীরিক দূরত্ব থাকে, কিন্তু মানুষের হৃদয়ের প্রতি হৃদয়ের যে টান, সেটা কোনোদিন মুছে যায় না। পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসা পূর্ণতা লাভ করুক, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।